গর্ডন গ্রিনিস, ডেভ হোয়াটমোর, জেমি সিডন্স, স্টুয়ার্ট ল, স্টিভ রোডস কিংবা রাসেল ডোমিঙ্গো কিংবা বর্তমান সময়ে চান্দ্রিকা হাথুরুসিংহে, বাংলাদেশের কোচদের যদি তালিকা করেন সবচেয়ে সফলতম কোচদের ভিতরে এই নামগুলো হয়তো আপনি বারবার বলার চেষ্টা করবেন বা বলবেন, কিন্তু তাদের ভিতরেও যদি আপনি একটা নাম্বারিং করেন, তালিকা করেন যে এদের মাঝে সবচেয়ে সফল কোচকে, আমার কাছে মনে হয় বাংলাদেশের বেশিরভাগ মানুষ চান্দ্রিকা হাথুরুসিংহের কথাই বলবে। কারণ হচ্ছে তার সময়ে বাংলাদেশ যে ধরনের সাফল্য পেয়েছে, বিশেষ করে এই টুর্নামেন্টে আপনি দেখুন, যে টুর্নামেন্টটা এখনও চলছে টি-20 বিশ্বকাপ, সেই টুর্নামেন্টেও বাংলাদেশ ইতিহাস গড়েছে, 7 ম্যাচে 3টা ম্যাচে জয় পেয়েছে। এবারই প্রথম বাংলাদেশ টি-20 বিশ্বকাপের কোনো আসরে 3টা জয় পেয়েছে। আপনি যদি সাফল্য বিচার করেন কিংবা পরিসংখ্যান, জয় পরাজয় এগুলো বিচার করেন, নিশ্চিতভাবেই হাথুরুসিংহেকে সবার উপরে রাখতে হবে। হাথুরুসিংহেকে পছন্দ মানুষ, বাংলাদেশের মানুষ কিন্তু অনেকে পছন্দ করেন, অনেকেই পছন্দ করেন না, কিন্তু যারা পছন্দ করেন তাদের একটা বড় অংশ হাথুরুসিংহেকে পছন্দ করার একটা বড় কারণ হাথুরুসিংহের মেন্টালিটি। তিনি ম্যাচ জেতার জন্য যে কাউকে বাদ দিতে কার্পণ্য করেন না, যে কোনো উপায় অবলম্বন করতে তিনি ভুল করেন না, সেইটা নিয়ে তাকে আসলে অনেক বেশি হাইলি রেট করে। আপনার মনে থাকার কথা 2015, 16, 17 থেকে এই সময়টাতে যখন তিনি বাংলাদেশের কোচ ছিলেন, তিনি অস্ট্রেলিয়াকে হারানোর জন্য, ইংল্যান্ডকে হারানোর জন্য দেশের মাটিতে স্পিন ট্র্যাক বানিয়েছেন বা বাইরের মাটিতে ভালো করার তিনি একটা রসদ খোঁজার চেষ্টা করেছেন। ওই সময়টা বাংলাদেশের একেবারে মানে সোনালি সময় বলা চলে, যে সময়টাতে হাথুরুসিংহে প্রথমবার এসেছিলেন। সেই সময় বাংলাদেশকে জেতানোর পরে তাকে নিয়ে অনেক বেশি হাইপ তৈরি হয় এবং দ্বিতীয়বারের মতো তিনি আবারও বাংলাদেশের কোচের দায়িত্ব নেন এবং এইবার যখন আসেন সেখানে তো অনেকটা বড় পার্থক্য রয়ে গেছে। সেই সময়টা বাংলাদেশ যে ধরনের ক্রিকেট খেলতো, একটু ফেয়ারলেস ক্রিকেট খেলতে পছন্দ করতো। মানে হাথুরুসিংহের যে অ্যাটিটিউডটা ছিল যে আমি ম্যাচ জেতার জন্য আমি একেবারে, মানে আমরা সাধারণ বাংলা কথা যে কথাগুলো বলে যে জীবন দিয়ে দেওয়ার মতো অবস্থা, হাথুরুসিংহে তার পরিকল্পনা এক্সিকিউশন করার জন্য যেটা করা প্রয়োজন সেটাই তিনি একেবারে 100তে 100 করতেন। কিন্তু এই টার্মে যখন এসেছেন তখন তার কাজ নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। তার একটা বড় কারণ যে আপনি 2023 বিশ্বকাপের কথা মনে থাকার কথা, একেবারে বাজে একটা বিশ্বকাপ কাটিয়েছে। সাকিব আল হাসান নিজে প্রেস কনফারেন্সে বলেছিলেন যে এইটা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বাজে বিশ্বকাপ বলা, মানে বলতে তার কোনো দ্বিধাবোধ করেননি তিনি। কারণ হচ্ছে যে ওই টুর্নামেন্টে বাংলাদেশ, তাকে নিয়ে সমালোচনা বড় একটা কারণ ছিল যে ওই টুর্নামেন্টে বাংলাদেশের ব্যাটিং অর্ডার পরিবর্তন করা, তারপরে যে অ্যানাল্ডোরা তার কিংবা শ্রীনিবাসন, শ্রীনিবাসন, হেরাত, এই যে এদের চাকরি ছেড়ে দেওয়া, এদের সাথে দূরত্ব সম্পর্ক একটা নষ্ট করা, এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু মানুষ এখন তাকে সমালোচনা করছে। সেই সমালোচনা আরও বেশি হচ্ছে বা এখন বেশি তাকে নিয়ে কথা হচ্ছে। বড় একটা কারণ বাংলাদেশ এবং আফগানিস্তান ম্যাচটা নিয়ে আর কি মূলত। এখন কেন তাকে নিয়ে আলোচনা করা হচ্ছে, ওই ম্যাচে কী এমন ছিল, তো আপনারা সবাই জানেন যে যেহেতু একদিন পেরিয়ে গেছে, এটা সবারই আসলে জানা যে কী ঘটনাটা ঘটেছিল। বাংলাদেশের প্রথম 2টা ম্যাচ বাংলাদেশ হেরে গেছে, বাংলাদেশ সেমিফাইনালে যাওয়ার কোনো সুযোগই নেই। মানে আপনি যদি খালি চোখে চিন্তা ভাবনা করেন বা একেবারে চিন্তা করেন যে 2টা ম্যাচ হারার পর 1 ম্যাচ জিতে সেমিফাইনালে যাওয়া, এটা প্রায় অসম্ভব। কিন্তু অস্ট্রেলিয়া যেহেতু ভারতের বিপক্ষে হেরে গিয়েছিল, সেই ম্যাচের পরে বাংলাদেশের মোটামুটি একটা সহজ ইকুয়েশন দাঁড়িয়েছিল যে বাংলা যদি আগে ব্যাটিং করে সেন্ট ভিনসেন্টের সেক্ষেত্রে 160 রান করার পর 62 রানে যদি ম্যাচটা জিতে যায়, বাংলাদেশ নিশ্চিতভাবে সেমিফাইনালে চলে যাবে আফগানিস্তান এবং অস্ট্রেলিয়াকে টেক্কা দিয়ে। সেইটা হয়তো সেন্ট ভিনসেন্টের উইকেটে কঠিন, সেই কারণে বাংলাদেশ টস জিতে সেদিন ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল। এবং তারপরে বোলাররা যে পারফরমেন্সটা করেছেন, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন কিংবা তাসকিন আহমেদরা যে পারফরমেন্সটা করেছিলেন, সেই কারণে কিন্তু 115 রানে আফগানিস্তানকে আটকে দেওয়া হয়েছিল এবং 116 রান তারা করতে হতো। এখন যে ইকুয়েশনের কথা বলা হচ্ছিল যে বাংলাদেশ যদি সেক্ষেত্রে 12.1 ওভার, মানে 12 ওভার 1 বলে যদি ম্যাচটা জিততে পারতো, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানকে পিছনে পেলে সেমিফাইনালে যেতে পারতো। সেইটার জন্য প্রথমে শুরুটা যে ধরনের করা দরকার, লিটন দাস সেটাই করেছিলেন। তারপরে থেকে কিন্তু বাংলাদেশ আস্তে আস্তে উইকেট হারাতে শুরু করে, খেলার ধরন, অ্যাপ্রোচ, ইন্টেন্ডের একটা পরিবর্তন আসে এবং এইটা নিয়ে কিন্তু ম্যাচে অনেক বেশি কথা হয়েছে। নাজমুল শান্তকে প্রশ্ন করা হয়েছিল, তিনি বলেছিলেন যে আমরা যখন প্রথম 3টা উইকেট, আমরা প্রথম থেকে চেয়েছিলাম যে একটা ম্যাচটা জেতার জন্য যে কোনোভাবে ম্যাচটা জিততে হবে। এটা একটা আগের দিন যখন প্রেস কনফারেন্স করেছিলেন নিক পোথাস, তিনিও বলেছিলেন যে আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে ম্যাচটা জেতা, তারপরে যদি কোনো ইকুয়েশন আছে সেটার জন্য আমরা ট্রাই করব। ম্যাচ শেষে নাজমুল শান্ত বললেন যে আমাদের প্রথম লক্ষ্য ছিল ম্যাচটা জেতা, তারপরে তাদের যেটা যে সমীকরণ যেহেতু এসে গেছে 12.1 ওভারে জিততে হবে, তখন তারা ট্রাই করেছেন যে হ্যাঁ আমরা এটার জন্য যেতে পারি। কিন্তু বাংলাদেশের যখন 3টা উইকেট পড়ে যায়, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত কিংবা সাকিব আল হাসান, এই 3জন যখন আউট হয়ে যান, তারপরে বাংলাদেশের অ্যাপ্রোচটা চেঞ্জ হয়ে যায়। বাংলাদেশের মানসিকতা বা
পরিকল্পনাটা চেঞ্জ আসে। আপনি দেখুন এই ম্যাচটা যদি বাংলাদেশ জিততো, মানে খালি মানে 12 ওভারের পরে গিয়ে যদি বাংলাদেশটা জিততো কিছুই হতো না। কি হতো, বাংলাদেশ হয়তো একটা বিশ্বকাপে 4টা ম্যাচ জিতে এসে ফিরছে, সেটা হয়তো একটা ইতিহাস আপনি বলতে পারেন। কিন্তু বাংলাদেশ যদি এই ম্যাচটা 12.1 ওভারের মাঝে জিতে ফেলতো তাহলে বাংলাদেশ প্রথমবারের মতো সেমিফাইনাল খেলার মানে আপনি খেলতে পারতেন। মানে কোন ইতিহাসটা সবচেয়ে আপনার কাছে বড় মনে হয়, সেমিফাইনাল খেলা, একটা ম্যাচ জিতে সেমিফাইনাল খেলা, নাকি একটা বিশ্বকাপ থেকে 4টা ম্যাচ জিতে দেশে ফেরা? যে জয়গুলো আসলে এখন আপনি যদি বর্তমান প্রেক্ষাপট চিন্তা করেন, আমার কাছে মনে হয় যে ওই জয়গুলো মূল্যহীন। আফগানিস্তানের বিপক্ষে যদি ম্যাচটা জিততো তাহলে মূল্যহীন হয়ে যেত যদি 12 ওভারের পরে গিয়ে জিততো। কারণ আপনার কাছে যখন ইকুয়েশন আছে সেমিফাইনালে যাওয়ার, তাহলে আপনি কেন এই চান্সটা নেবেন না? এখন প্রশ্ন যেটা উঠছে যে এই যে শান্ত ম্যাচ শেষে বললেন যে আমরা 3 উইকেট যাওয়ার পরে আর সেমিফাইনালের জন্য খেলিনি। এখন কথা হচ্ছে এই যে খেলেননি, এই সিদ্ধান্তটা কে নিলেন? হাথুরু সিং, ব্যাটিং কোচ নিক পোথাস, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, কিংবা সিনিয়র ক্রীড়াদের যত কথা বলেন সাকিব আল হাসান, মাহমুদ রিয়াদ, তাদের কেউ? টিম ম্যানেজমেন্টে কেউ নিশ্চিতভাবে নিয়েছে। এখন যেহেতু কোচ যেহেতু হাথুরু সিংয়ের, তিনি যেহেতু প্রধান, তাকে যেহেতু বলা হয় যে তিনি মাস্টার মাইন্ড কিংবা করা হেডমাস্টার, তার উপর দিয়ে খুব বেশি কেউ কথা বলতে পারেন না। আমরা ধরেই নিচ্ছি যে এই সিদ্ধান্তটা হয়তো চান্দিকা হাথুরু সিংয়ের ছিল। যদি চান্দিকা হাথুরু সিংয়ের না হয়, যদি শান্ত বলে থাকেন যে আমরা আর পুরো সেমিফাইনালের জন্য খেলবো না, সাকিব আল হাসান যদি বলে থাকেন, তাহলে তো আমার কথা হচ্ছে যে মানে হাথুরু সিং যদি এত কড়া হেডমাস্টারই হয়, তাহলে তিনি কেন এটার জন্য মানে এটা অ্যাপ্রুভ করলেন? এটা সবচেয়ে বড় প্রশ্ন। এখন যে জিনিসটা হচ্ছে যে যেটা বলছিলাম শুরুর দিকে, যে 2015-16 দিকে বাংলা যে ধরনের ক্রিকেটটা খেলতো, ফেয়ারলেস ক্রিকেটটা খেলতো, এখন কেন এই ক্রিকেটটা খেলছে না, বা এখন কেন ওই জিনিসটা পরিলক্ষিত হচ্ছে না? যার একটা বড় কারণ হচ্ছে যে এই ম্যাচে যেটা দেখা গেছে, সেই ম্যাচ দেখার পর কিন্তু মনে হচ্ছে যে বাংলাদেশ এখন আর ওই ক্রিকেটটা খেলে না, যে এই ম্যাচটা আপনাকে সেমিফাইনালে যাওয়ার জন্য খেলা, শুধু ম্যাচটা জিতে তো। এখন ম্যাচটা কেন জিততে চেয়েছে বাংলাদেশ? শুধু ম্যাচটা জিততে চেয়েছে, তার পেছনে একটা বড় কারণ হতে পারে চান্দিকা হাথুরু সিং। কেন? কারণ দেখুন দুনিয়ার আপনি যদি যে দেশগুলো আছে সেখানে যদি আপনি সবচেয়ে বোকা বানানোর একটা উপায় খুঁজেন বা বোকা বানানোর চেষ্টা করেন, আমার কাছে মনে হয় যে বাংলাদেশের মানুষকে ক্রিকেট দিয়ে বোকা বানানো সবচেয়ে সহজ। এবং এই জিনিসটা হাথুরু সিংয়ে খুব সম্ভবত তিনি যে প্রথম টার্মে এসেছিলেন, সেই টার্মে আসার পরে তিনি বুঝে গিয়েছিলেন বাংলাদেশের মানুষকে কীভাবে বোকা বানাতে হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা আরও যারা আছেন তাদের কীভাবে বোকা বানাতে হয়, সেই জিনিসটা তিনি পড়ে ফেলেছিলেন। মানে তিনি বুঝে নিয়েছিলেন যে বাংলাদেশের মানুষকে কীভাবে বোকা বানাতে হয়। যদি না হতো তাহলে তিনি কেন শুধুমাত্র ম্যাচ জয়ের জন্য চেষ্টা করেছেন? কেন সেমিফাইনালের জন্য তার দল খেলেনি? এটাই সবচেয়ে বড় প্রশ্ন। এখন কথা হচ্ছে যে যেটা বলছেন যে বোকা বানানো সহজ, দেখুন বাংলাদেশের মানুষের, আমি বাংলাদেশের মানুষকে দোষ দিচ্ছি না, কারণ সবাই তার দলকে চায়, জিততে দেখতে চায়। যখন আপনি জিতবেন অবশ্যই আনন্দ করবেন। আপনি শুধু ক্রিকেট কেন, আপনি ধরুন একটা ভালো পরীক্ষা দিয়েছেন, সেখানে ভালো মার্ক পেয়েছেন, আপনি আগের পরীক্ষায় ভালো মার্ক পাননি বলে পরের পরীক্ষায় ভালো মার্ক পেয়েছেন তাই বলে উল্লাস করবেন না, উদযাপন করবেন না, এটা তো আসলে হতে পারে না। আপনি যখন জিতবেন, যখন আপনার সাফল্য আসবে, তখন অবশ্যই সেটা সেলিব্রেট করা উচিত, এবং বাংলাদেশের মানুষ খুব সম্ভবত সেটাই করে। এখন হাথুরু সিংয়ে যেটা বুঝে গেছেন যে দেখুন আপনি আমেরিকার বিপক্ষে বাংলাদেশ সিরিজ হেরেছে, 2-1 দিন মানুষ সমালোচনা করেছে, কথা বলেছে, অনেক কথা বলেছে, কিন্তু তারপরে যখন বাংলাদেশ প্রথম ম্যাচটা ইয়ের বিপক্ষে, শ্রীলঙ্কার বিপক্ষে জিতে গেল, তখন কিন্তু মানুষ এবং এই আমেরিকা সিরিজের কথা ভুলে গেছে। তারপরে কি হয়েছে, বাংলাদেশ এখন বিশ্বকাপে ভালো করতে চায়, এই করতে চায়, ওই করতে চায়। এই জিনিসটা খুব সম্ভবত অন্য সবার চেয়ে হাথুরু সিংয়ে বেশি বুঝে গিয়েছিলেন, এবং সেটা বোঝার কারণে তিনি এই ম্যাচটাতে আফগানিস্তানের বিপক্ষে শুধুমাত্র ম্যাচটা জিততে চেয়েছেন। এখন যেটা কথা হচ্ছে যে হাথুরু সিংয়ে যে এইভাবে চিন্তা করলেন, এই যে গত বিশ্বকাপে তিনি বললেন যে আমি সময় পাইনি, বিশ্বকাপে এই জন্য ভালো হয়নি, ব্যাটিং অর্ডারের পরিবর্তন, এই সেই, তখন বিসিবি একটা কমিটি গঠন করলেন, তদন্ত করলেন, অনেক কিছু করলেন, কিন্তু কোনো ফলাফল সামনে এলো না। এবং ওই তদন্তের পর এই বিশ্বকাপটা যখন এলো, আমি নিশ্চিত বাংলা যখন দেশে ফিরবে, খুব সম্ভবত শুক্রবার সকাল 8টায় বাংলাদেশ দেশে ফিরবে, তখন যখন দেশে ফিরবে, দেশে ফেরার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড হয়তো আরও একবার তদন্ত কমিটি গঠন করবে, কেন ওই ম্যাচে কী হয়েছে, কেন আমরা সেমিফাইনাল জন্য খেলতে যাইনি। কিন্তু এটা কখনো মিডিয়ায় আসবে না, সামনে আসবে না, বোর্ড থেকেও হয়তো বলা হবে না। এখন যেটা হবে যে আরও একবার তদন্ত কমিটি গঠন হবে, কিন্তু শেষ পর্যন্ত হাথুরু সিংয়ের উপর দিয়ে কথা বলা যাবে না। এখন হাথুরু সিংয়ের সবচেয়ে এখন হাথুরু সিংয়ের যদি কথা বলা না যায়, তাহলে বাংলাদেশ ক্রিকেটটা কি এখানে আটকে থাকবে? না, আপনি যদি হাথুরু সিংয়ের সাথে কথা বলতে না পারেন, হাথুরু সিংয়ের উপর যদি আপনি চার্জ করতে না পারেন যে আমার দেশের ইতিহাসের সবচেয়ে বড় ঘটনাটা ঘটানো যেত। আপনি জানেন কিনা যে আপনি যদি টপ 9 বা 10 র্যাঙ্কিংয়ের দলগুলোর দিকে তাকান,
একমাত্র বাংলাদেশ যারা কিনা প্রত্যেকটা টুর্নামেন্টে খেলেছে, মানে যারা ধরেন এখন পর্যন্ত 9টা আসর হচ্ছে, এই 9টা আসরে যারা খেলেছে একমাত্র বাংলাদেশ সেমিফাইনালে খেলতে পারেনি। বাকি 8টা দেশ, আফগানিস্তানের মতো দেশেও সেমিফাইনালে খেলে ফেললো এবং বাংলাদেশ শুধু খেলতে পারেনি। এখন দেখেন আপনি এই যে সেমিফাইনাল খেলার সুযোগ পাচ্ছিলেন কিন্তু এটা নিলেন না, এইটার জন্য যদি হাথুরু সিংকে চার্জ না করা হয়, বিসিবি মনে হয় আমার কাছে একটা বোকামি করবে। এবং যে বোকার বাক্সটা হাথুরু সিং নিজে তৈরি করেছিলেন, বিসিবিকে বোকা বানাচ্ছেন, বাংলাদেশের মানুষকে বোকা বানাচ্ছিলেন, সেটা যদি আরও একবার বোকা বানিয়ে ফেলেন তাহলে মনে হয় দেশের ক্রিকেটের ধ্বংস বা দেশের ক্রিকেটের কপাল খারাপ, এটা বলতে হবে সোজা বাংলা কথা যদি বলি। আর যদি আপনি হাথুরু সিংকে এখনই যদি চার্জ না করেন, তিনি আরও বেশি অ্যাগ্রেসিভ হবেন, আরও বেশি এটার কি ক্ষমতাবান। দেখবেন কখনো কখনো একটা আমরা ভাব সম্প্রসারণ পড়তাম, দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য। আপনি যদি কোনো ব্যক্তি যদি খারাপ ব্যক্তি যদি মানে শিক্ষিত হয়, তাকে পরিত্যাগ করা মনে হয় খুব ভালো। বিসিবি এখন এই ভাব সম্প্রসারণের মতো করে ভাববে কিনা সেটাই দেখার বিষয়। দেশে দল ফিরবে, এখন যেহেতু সামনে খেলা নেই, খুব পাকিস্তান সিরিজ পরবর্তী সফর বাংলাদেশের, তার আগে হয়তো কোচিং স্টাফের সবাই ফিরবেন, কিন্তু বিসিবি এর মাঝে কী সিদ্ধান্ত নেয় সেটাই আপাতত দেখার বিষয়। দর্শক আপনারা জানাতে পারেন যে হাথুরু সিংয়ের এই অ্যাপ্রোচটা আপনাদের কেন, আপনাদের কাছে কী মনে হয়েছে যে হাথুরু সিংয়ে কীভাবে আসলে কী করছেন, হাথুরু সিংয়ের বিসিবি আসলে কী সিদ্ধান্ত নেওয়া উচিত, এগুলো কিন্তু আপনারা জানাতে পারেন। আপাতত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকফেঞ্জির সাথে থাকুন।